আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সরি, আসলে আমার খুব লজ্জা করছিল, তাই এভাবে বলেছি। ফাহিম নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বলল, আচ্ছা থাক, বাদ দাও। তুমি আছো, আমি আছি, আর কি চাই? লেটস ডু সাম অ্যাকশন বেবি। ফাহিম ধীরে ধীরে এগিয়ে এলো তিশার কাছে। মাথা ঝুলিয়ে তিশার ঠোঁটের দিকে এগুলো সে। তিশার ঠোঁট প্রায় ছুঁই ছুঁই, তখনই ফাহিমের রোমাঞ্চে এক বালতি পানি ঢেলে দিয়ে তিশার ফোনটা তীব্র আওয়াজে বেঁচে উঠল। তিশা দ্রুত ওখান থেকে সরে গিয়ে ফোনটা ধরল। ফাহিম বেচারা চুমু খেতেই যাচ্ছিল। সেই মুহূর্তেই তিশা সরে যাওয়ায় ফাহিম পড়ে যেতে যেতে কোনো রকমে নিজেকে বাঁচালো। পেছনে তাকিয়ে দেখল তিশা ফোনে কথা বলছে। তিশার মা ফোন করেছে। এই কনফিউশন যে কত ঘন্টা চলবে তার ঠিকানা নেই। ফাহিমের এখন হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। কারোর শাশুড়ি যে মেয়ের জামাইয়ের রোমাঞ্চের দুশ্মন হতে পারে তা তিশার মাকে না দেখলে জানতই না। যখনই একটু দুজন রোমাঞ্চ করতে নেয় ঠিক তখনই ওনার ফোন আসা লাগে। আর তিশাও তখন দুনিয়াদারি ভুলে ঘন্টার ঘন্টা আলাপ শুরু করে দেয়। কিন্তু আজ আর তা হতে দিবে না। ফাহিম এগিয়ে গেল তিশার কাছে। চোখের ইশারায় ফোন রাখতে বলল। তিশাও আঙ্গুল দেখিয়ে বুঝল একটুখানি, কিন্তু এই একটুখানি সময় আর শেষ হচ্ছে না। ফাহিম এবার তিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে তিশার ফোন আলাপের মাঝেই ওর সাথে দুষ্টুমি শুরু করে দিল। তিশা বারবার চোখ গরম করে দেখাচ্ছে, কিন্তু কিছুই মানছে না ফাহিম। অনেকক্ষণ পর শেষমেশ তিশা ফোনালাপ শেষ করলো। ফাহিম ভাবল এবার নিশ্চয়ই রোমান্স জমবে। ফাহিম আবারও তিশার অথর পানে এগুলো। তখনই হঠাৎ তিশা বলে উঠল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি প্লিজ। ফাহিম বেচারা আবারও হতাশ হলো, তবে আশা ছাড়ল না। তিশার ওয়াশরুম থেকে ফিরে আসার অপেক্ষা করছে সে। তিশা ফিরে আসলেই ফাহিম ও রোমাঞ্চ আবারও রিজুম করবে। অপেক্ষার অবসান ঘটিয়ে তিশা বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। ফাহিম টেবিলের ওপর থাকা ফুলদানি থেকে একটা লাল গোলাপ তুলে নিল। ফুলের ডালিটা দাঁতের দুই পাটির মাঝে কামড় দিয়ে ধরে রোমান্টিকতা মুটে এগুলো তিশার দিকে। তিশার কাছে এসে এক হাতে তিশার কোমর পেঁচিয়ে ধরে নিচের কাছে টেনে নিল। দাঁতের মাঝে থাকা ফুলটা এবার বের করে তিশার কপাল থেকে গাল পর্যন্ত ফুল দিয়ে স্লাইড করলো। অতঃপর আবারও নিচের মিশনে অগ্রসর হলো। তবে এবারও ওর মিশন নাকামিয়াব করে দিয়ে তিশা বলে উঠল, আমার পিরিয়ড শুরু হয়ে গেছে, সরি। বেচারা ফাহিম এত বড় পরাজয় মেনে নিতে পারল না। ঠাস করে জ্ঞান হারিয়ে ঠুস করে পড়ে গেল। রাতের আকাশে তারারা ঝলমল করছে। জানালা ভেদ করে আসছে ভরা জ্যোৎস্নার রূপালী আলো। ঘড়ির কাঁটা গিয়ে ঠেকেছে রাত 10টায়। প্রহর বসে ফোনে কিছু ইমেল চেক করছে। খুশি ওয়াশরুমে ঢুকেছে অনেকক্ষণ হলো, এখনো বের হওয়ার নাম নেই। কি করছে কে জানে। পাগলিটার মাথায় কখন কি চলে তা জানা মুশকিল। তবে ওর এই পাগলামোগুলোই প্রহরকে আনন্দঘন মুহূর্ত এনে দেয়। খুশির হাসি, খুশি প্রাণ চঞ্চলতায় প্রহরের সুখী জীবনের মূল মন্ত্র। খট করে দরজা খোলার শব্দে ফোন থেকে মাথা তুলে সামনে তাকালো প্রহর। তাকাতেই চোখের নজর সহ সব ইন্দ্রিয়গুলো আবদ্ধ হয়ে গেল সামনের মহিয়সী রমণীতে। ওর সামনে পিঙ্ক নাইট ড্রেস পরিধানরত খুশি নামক এই আবেদনময়ী নারীর মায়াজালে নিজের সর্বস্ব হারিয়ে ফেলেছে প্রহর। নাইট ড্রেসটার ঝুল হাঁটুর ওপর পর্যন্ত। প্রহর ভেবে পায় না একটা নারী আর কতবার ঘায়েল করবে ওকে। ও তো কবেই এই নারীতে নিজেকে বিলীন করে দিয়েছে। খুশি মায়াবী হাসির রেখা টেনে ধীরে ধীরে এগিয়ে এলো প্রহরের কাছে। প্রহরও মন্ত্রমুগ্ধের ন্যায় উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো খুশির দিকে। খুশির কাছে এসে ওর সাথে আলিঙ্গন করতে নিলেই খুশি আবেদনময়ী হাসি দিয়ে হালকা ধাক্কা দিয়ে প্রহরকে পিছনের সোফায় ফেলে দিল। হেসে উঠল প্রহর। খুশি প্রহরের মুখোমুখি হয়ে ওর কোলে বসল। হাতের দুই আঙ্গুল দিয়ে বন্দুকের মতো বানিয়ে প্রহরের থুতনির নিচে ঠেকিয়ে বলে উঠল, দা খুশি, তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, পালানোর পথ খোলা নেই। বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো, নিজেকে আমার কাছে সঁপে দাও, নাহলে চুমু চালাতে বাধ্য হব। প্রহর হাসল কিছুক্ষণ, তারপর খুশির কোমরে রাখা হাতের বাঁধন আরো মজবুত করে বলল, আমি আত্মসমর্পণ করব না, আপনি আপনার হুমকি কার্যকর করুন।
খুশি তার হুমকি কার্যকর করা আরম্ভ করলো। প্রহরের শার্টের বোতাম খুলে প্রহরের গলা আর বুকে শুরু করলো চুমুর তীর চালানো। প্রহর ভাসছে অনাবিল সুখের সাগরে। খুশির অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে ও, আর পারছে না। এবার সেও পাল্টা আক্রমণ করবে। প্রহর আঁকড়ে ধরল খুশির অধৈর্য গল। ওভাবে খুশিকে কোলে নিয়েই এগুলো বিছানার দিকে। পরম শান্তি সুখের আবেশে প্রহরের বুকে মিশে ঘুমিয়ে আছে খুশি। দুজনের মুখমণ্ডলে ভাসছে অসীম সুখের প্রচ্ছায়া, যেন এদের চেয়ে সুখী দুনিয়াতে আর কেউ নেই। আর ওদের এই সুখ কারো চোখে বিষাক্ত কাঁটা হয়ে বিচ্ছে। ওদের এই সুখ সে কিছুতেই সহ্য করতে পারছে না। কেড়ে নিবে ওদের সব সুখ, কিছুতেই ওদেরকে সুখে থাকতে দিবে না। সকালের মিষ্টি রোদ রুমে ঢুকে ঘরময় আলো ছড়িয়ে দিল। ঘুমের লেশ কেটে মুচকি হাসির রেখা ঠোঁটে এনে ধীরে ধীরে চোখ মেলে তাকালো খুশি। তবে চোখ খুলেছে এমন কিছু দেখতে হবে তার স্বপ্নেও ভাবেনি খুশি। বিছানায় প্রহরের জায়গায় রক্তে রঞ্জিত প্রহরের শার্ট পরে থাকতে দেখেই খুশির অন্তরাত্মা কেঁপে উঠল। ঠাস করে উঠে বসল ও। শার্টের ওপর রক্তমাখা ছুরি দেখে চোখের সামনে পৃথিবী ঘুরে উঠল ওর। হঠাৎ কেমন বোধশক্তিহীন হয়ে পড়ল খুশি। হাত পা থরথর করে কাঁপছে। ও নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখছে। এটা সত্যি হতে পারে না, কিছুতেই না। প্রহর প্রহর কোথায়? আমার প্রহর কোথায়? ভয়ে নিঃশ্বাস আটকে আসছে খুশির। খুশি অনেক কষ্টে চোখ বন্ধ করে চিৎকার করে প্রহরকে ডাকলো। প্রহর! প্রহর ওয়াশরুমের শাওয়ার নিয়ে মাত্রই তোয়ালে পড়ছিল। তখনই হঠাৎ খুশির চিৎকার শুনে ঘাবড়ে গেল প্রহর। তড়িঘড়ি করে তোয়ালেটা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো প্রহর। এসে দেখল খুশি আবারও সেদিনের মতো ভয়ে চোখ বুজে চিৎকার করে যাচ্ছে। প্রহর দৌড়ে এলো খুশির কাছে। দুই হাতে খুশির মুখটা ধরে বলল, এই খুশি, কি হয়েছে তোমার? এই দেখো আমি এখানে। খুশি চোখ খুলে তাকালো। প্রহরকে দেখে ওর জানে পানি এলো। প্রহরকে চাপটে ধরে ফুপিয়ে কেঁদে উঠল খুশি। প্রহর আরও ঘাবড়ে গেল। কি হলো ওর এই খুশি রানীটার? সব তো ঠিকই ছিল। খুশি প্রহরের সারা মুখে পাগলের মতো চুমু খেয়ে অস্থির হয়ে বলল, তো তুমি ঠিক আছো? আর তোমার কিছু হয়নি তো? আমার কি হবে? আমি একদম ঠিক আছি। এই দেখো, কিন্তু তোমার কি হয়েছে? আর এইভাবে কেন বলছো? খুশি বিছানার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলতে লাগলো। ওখানে। বিছানার দিকে তাকাতেই কথা বন্ধ হয়ে গেল খুশির। কারণ বিছানা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। একটু আগের কোনো কিছুই নেই এখানে। কিন্তু এটা কিভাবে সম্ভব? প্রহর ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে খুশি? ওখানে কি? প্রহর, এখানে এই মাত্র তোমার রক্ত মাখা শার্ট আর চাকু দেখেছি আমি। ঘুম থেকে উঠে সব দেখলাম আমি। আমি ভেবেছি তোমার হয়তো কিছু। কিন্তু এখানে তো কিছুই নেই। আমার মনে হয় তুমি কোনো খারাপ স্বপ্ন দেখছো। ওরা কি সত্যি ভেবে ভয় পেয়ে গেছো? খুশি কিছুই বুঝতে পারছে না। ও তো সত্যিই দেখেছিল। তাহলে সব গায়েব হয়ে গেল কিভাবে? নাকি প্রহর ঠিক বলছে? আমি কি কোনো স্বপ্ন দেখেছিলাম? খুশি প্রহরকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যেও না প্লিজ, আমার অনেক ভয় করছে। প্রহর খুশির মাথায় হাত বুলিয়ে বলল, আমি এখানেই আছি, আমার খুশি রানীর কাছে। কোথাও যাব না, ভয়ের কিছু নেই। খুশিকে সান্ত্বনা দিলেও প্রহরের ভেতরে ভেতরে অনেক চিন্তা হয়ে যাচ্ছে। ওর খুশির হঠাৎ কি হয়ে গেল? এমন অদ্ভুত কথা বলছে কেন? ওর অপারেশনের কারণে মাথায় কোনো সাইড এফেক্ট হলো না তো আবার? ওদেরকে এভাবে অশান্তিতে দেখে অজানা ব্যক্তির মনে পরম শান্তি হচ্ছে। পরবর্তীতে সে এমন কিছু করবে যাতে এদের সুখ চিরতরে বিলীন হয়ে যায়। মরিশাসে আজ ওদের তৃতীয় দিন। আজ ওরা যাবে মরিশাসের আরও অন্যতম সৌন্দর্য উপভোগ করতে। সেটা হলো সোলার সিয়া ওয়াক, পানির নিচে হাঁটা। এটা এখানকার সবচেয়ে উপভোগ্য বৈচিত্র্যময় দৃশ্য। পানির নিচের জগৎকে সশরীরে এবং স্বচক্ষে সামনাসামনি দেখা যায়। এটা এক অকল্পনীয় অনুভূতিকে আজ ওরাও সেই অনুভূতি অর্জন করতে এসেছে। প্রথমে প্রহরটা জাহাজের ঘাটে আসে। এখান থেকে স্পেশাল শিপ এসে ওদের নিয়ে যাবে। সেই শিপের কর্মকর্তা রায় এসবের সব ব্যবস্থা করে রাখে এবং যথাসময়ে শিপ চলে আসে। প্রহরটা সহ ওখানকার আরও কিছু পর্যটক যাচ্ছে এই সোলার সিয়া ওয়াকের মজা লুফে নিতে। তবে এদের মাঝে যে সেই অজানা ব্যক্তিও আছে, সেটা ন্যূনতম খবর নেই প্রহরদের। ওরা ওদের মতো শিপে চড়ে সমুদ্রের সৌন্দর্য
উপভোগ করতে ব্যস্ত। শিপ কিছু দূর চলার পর সমুদ্রের পানির মাঝে এসে থেমে গেল। তবে পানির গভীরতা খুব একটা বেশি না। সবার মাথায় অক্সিজেন হেলমেট পরিয়ে দিল। কাচের হেলমেটগুলো অনেক বড় আকারের, এর ভেতর আরামে মাথা ঘোরানো যাবে। হেলমেটের সাথে থাকা অক্সিজেনের পাইপগুলো অনেক লম্বা, যার এক মাথা শিপে থাকবে আর এক মাথা হেলমেটের সাথে থাকবে, যাতে পানিতে কোনো সমস্যা হলে তারা উপরের মানুষদের অবগত করতে পারে। সব অ্যারেঞ্জমেন্ট শেষে এবার পানিতে নামার পালা। খুশির প্রচুর এক্সাইটমেন্ট হচ্ছে। প্রহর খুশির হাত শক্ত করে ধরে আছে। তিশার একটু ভয় ভয় লাগছে, তাই সে ফাহিমের হাত শক্ত করে ধরে আছে। অতপর সেই মুহূর্ত চলে এলো। শিপের কর্মকর্তারা সবকিছু বুঝিয়ে দিয়ে প্রহর, খুশি, ফাহিম, তিশা সহ আরও ৩-৪ জনকে পানিতে নামিয়ে দিল। প্রহর খুশির হাত ধরে ডাইভ করে পানির একেবারে তলদেশে গেল। পানির নিচে মাটির সংস্পর্শে আসলে ওরা পানির ভেতর দাঁড়িয়ে গেল। তারপর শুরু হলো পানির নিচের অপরূপ দৃশ্য প্রদর্শন। স্বচ্ছ সুস্পষ্ট পানির নিচে নানান রকম শৈবাল আর বাহারি মাছের খেলা চলছে। মাছের দলগুলো ওদের সামনে ঘুরে বেড়াচ্ছে। ওরা হেঁটে হেঁটে হাত বাড়িয়ে সেগুলো ছুঁয়ে দিচ্ছে। শিহরিত হয়ে যাচ্ছে খুশি। এ যেন এক অবিস্মরণীয় অভূতপূর্ব অনুভূতি। এই মনোভাব ভাষায় প্রকাশ করা সম্ভব না। জেব্রার গায়ের রং মতো সাদা কালো ডোরাকাটা রঙের মাছের বড় একটা দল এসে ওদের চারিদিকে ঘুরতে লাগলো। খুশি প্রহরকে হাত ছেড়ে দিয়ে মহা আনন্দে সেই মাছগুলোর পেছন পেছন হাঁটতে লাগলো। প্রহরও ওর সাথে সাথেই যাচ্ছে। হঠাৎ প্রহরের পায়ের সাথে কিছু সামুদ্রিক গাছের ডগা বেঁচে ধরল। প্রহর নিচে ঝুঁকে সেগুলো ছাড়াতে লাগলো। ওদিকে খুশি নিজের মতো মাছগুলোর সাথে সাথে চলছে। চলতে চলতে একটা বড় পাথরের কাছে চলে এলো। হঠাৎ পাথরের পিছন থেকে কেউ খুশির পা টেনে ধরল। ভয়ে আঁতকে উঠল খুশি। হাত পা দাপিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না। দোচোখ খুঁজছে প্রহরকে, কিন্তু প্রহরের কাছে যেতে পারল না ও। সেই অজানা ব্যক্তি খুশির পা টেনে ধরে পাথরের ওই পাশে নিয়ে গেল। সেই কালো হুডি আর ভয়ঙ্কর মাস্ক পরা আগন্তুককে দেখে খুশির ভয়ে আবারও অন্তর কেঁপে উঠল। এই লোকটা এখানেও চলে এসেছে। এখন কি করবে খুশি? খুশির ভয়ের মাত্রা আরও শতগুণ বেড়ে গেল সেই ব্যক্তির হাতে ধারালো ছুরি দেখে, যা সে খুশির ওপর এই মুহূর্তে তাক করে আছে। তবে কি এখানেই ওর জীবনের ইতি ঘটবে? পায়ের বেড়াচাল ছাড়িয়ে নিয়ে আবারও উঠে দাঁড়ালো প্রহর, কিন্তু সামনে খুশিকে না দেখে ভয় পেয়ে গেল সে। খুশি কোন দিকে গেল? এক্ষুনি তো সামনেই ছিল। প্রহর অস্থির হয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো খুশিকে। তখনই খুশির অক্সিজেন পাইপটা দেখতে পেল, যেটা পাথরের পিছনে যেতে দেখা যাচ্ছে। প্রহর দ্রুত সেদিকে গেল। পাথরের পিছনে গিয়ে দেখল খুশি গত দুবারের মতো আবারও একইভাবে চোখ বুজে ভয়ে কাঁপছে। প্রহর দ্রুত গিয়ে দুই হাতে খুশিকে ধরে আলতো ঝাঁকালো। খুশি চোখ মেলে তাকিয়ে প্রহরকে দেখে আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলল। খুশির এমন অবস্থা দেখে প্রহর দ্রুত ওকে নিয়ে পানির ওপরে উঠে এলো। শিপে উঠে আসলে দুজনের হেলমেট খুলে দিল ওরা। হেলমেট খুলতেই খুশি প্রহরকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। প্রহর ভয়ার্থ কণ্ঠে বলল, কি হয়েছে সোনা, আমাকে বলো। খুশি ফোপাতে ফোপাতে আতঙ্কিত কণ্ঠে বলল, ও ও আবার এসছে প্রহর। এখানে পানির মাঝে চলে এসেছিল ওই ভয়ঙ্কর লোকটা, আমাকে মারতে চেয়েছিল। কে এসেছিল? আমি তো ওখানে কাউকেই দেখলাম না। তুমি হয়তো পানির নিচে কোনো জীব দেখে ভয় পেয়ে গেছো। না না, আমি ঠিক দেখেছি, ওই ওই ভয়ঙ্কর লোকটাই ছিল। আমি অন্য কিছু দেখিনি, সত্যি বলছি আমি। প্রহর আপাতত খুশিকে করার জন্য বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন শান্ত হও প্লিজ। চল আমরা রিসর্টে ফিরে যাই। এসব নানান দুশ্চিন্তা প্রহরকে আতঙ্কে ফেলে দিচ্ছে। এত সাধনার পরও খুশিকে ফিরে পেয়েছে। এখন আবার কিছু হলে সইতে পারবে না ও। আর ওদেরকে এভাবে আতঙ্কে দেখে সেই অজানা ব্যক্তি পৈশাচিক আনন্দ পাচ্ছে। এভাবে ওদের সব সুখ ধ্বংস করে দিবে সে। খুশিকে নিয়ে রিসোর্টে ফিরে এলো প্রহর। ওর এই অবস্থায় আর কোথাও যাওয়ার ইচ্ছে হলো না, তাই সবাই আবার রিসোর্টে ফিরে এলো। খুশিকে নিয়ে রুমে এলো প্রহর। খুশি ভয়ে প্রহরের শার্ট খামচে ধরে বুকে লুকিয়ে আছে। প্রহর খুশিকে নিয়ে এসে বেডে বসিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। খুশি প্রহরের শার্ট আরও জোরে খামচে ধরে উত্তেজিত হয়ে বলল,
না না, তুমি কোথাও যাবে না, তুমি আমার কাছেই থাকো। আমাকে ছেড়ে যেও না প্লিজ, ও আবারও চলে আসবে। প্রহর খুশির মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি না কোথাও, এখানেই আছি আমার খুশি রানীর কাছে। খুশি করুণ সুরে বলল, প্রহর, ও কি চায় আমার কাছ থেকে? কেন করছে আমাদের সাথে এরকম? প্রহর খুশির উত্তর কি দিবে? সে তো জানেও না আদেও খুশির কথা সত্য নাকি ওর ইমাজিনেশন। প্রহর খুশির মাথায় হাত বুলাতে বুলাতে নরম সুরে বলল, আচ্ছা খুশি, তোমার মাথার ভেতর কি কখনো খারাপ লাগে? এই যেমন মাথা ব্যথা বা মাথা ঘোরানো কিংবা অন্য কোনো রকম কিছু মনে হয় তোমার? এমন কিছু হলে আমাদের দ্রুত ডক্টরকে জানানো উচিত। আমি কোনো চান্স নিতে চাই না। খুশি হঠাৎ প্রহরকে ছেড়ে দিল। ভ্রু কুঁচকে সন্দিহান দৃষ্টিতে প্রহরের দিকে তাকিয়ে বলল, এক মিনিট, তুমি মনে করছো আমার মাথায় সমস্যা হয়েছে আর তাই আমি এসব আবোল তাবোল বলছি? তুমি আমাকে পাগল ভাবছো? তুমি আমাকে ভুল বুঝছো খুশি। আমার কথাটা তো আগে শোনো। প্রহর খুশির দিকে হাত বাড়াতে নিলেই খুশি সরে গিয়ে অভিমানী সুরে বলল, আর কিছু বলতে হবে না তোমার, সব বুঝে গেছি আমি। আমি পাগল, তাই তো? আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি চোখের সামনে সব আবোল তাবোল দেখতে পারছি, এটাই তো বলতে চাইছো? ওকে ফাইন, তাহলে তুমিও দূরে থাকো এই পাগলের থেকে। আমি তো বদ্ধ উম্মত পাগল, কি জানি আবার কখন তোমাকে হার্ম করে বসি। তার থেকে ভালো তুমি এই পাগলের কাছ থেকে দূরে থাকো। খুশি শোনায় কি বলছো এসব তুমি? দেখো এমন কিছুই না, আমার কথাটা তো শোনো একটু। খুশি আর কোনো কথাই শুনল না। অভিমানে ভরপুর হয়ে ঝট করে উঠে ব্যালকনিতে চলে গেল। প্রহরও ওর পিছু পিছু যেতে নিল, তবে তার আগেই খুশি ব্যালকনির দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে সুইমিং পুলের কাছে এসে বসে পড়ল। অভিমানী চোখে নেমে এলো অশ্রুধারা। এমনিতেই ওর সাথে এত কিছু হচ্ছে তা নিয়ে ওর মন মস্তিষ্কের মাঝে নানান ঝড় চলছে। তার উপর প্রহরও ওকে অবিশ্বাস করছে, ভাবছে ওর মাথার সমস্যা হয়েছে। এজন্য খুশি আরও খারাপ লাগছে। তবু অভিমান হচ্ছে প্রহরের উপর। প্রহর এদিকে দরজা থাপড়িয়েই যাচ্ছে আর খুশিকে ডাকছে, কিন্তু খুশি দরজা খুলছে না। দরজার মাঝে লাগানো গ্লাসের সাহায্যে প্রহর দেখতে পেল ওর দুষ্ট পরীটা কাঁদছে। প্রহরের এবার নিজের উপর চরম রাগ লাগছে। কি দরকার ছিল সব বলার? এখন আমার ময়না পাখিটা কিভাবে কেটে যাচ্ছে, কিভাবে মানাবো এখন ওকে? প্রহর দরজায় থাপড়িয়ে করুণ অপরাধী সুরে বলল, আই এম সরি সোনা, রিয়েলি ভেরি ভেরি সরি। আমি ওটা বলতে চাইনি। প্লিজ একবার দরজাটা খোলো, কথা বলো আমার সাথে, কেঁদো না প্লিজ। তোমাকে যদি দেখাতে পারতাম তোমার এক ফোঁটা চোখের পানি আমার বুকে কতটা ক্ষত করে, তাহলে হয়তো তুমি কখনো কাঁদতে না। প্লিজ শোনো পাখি, একটাবার আমার কথাটা শোনো। খুশি আগের মতোই বসে আছে। দরজা খুলবে না সে কোনোভাবেই, কথাও বলবে না প্রহরের সাথে। কিন্তু হঠাৎ প্রহরের প্রচেষ্টা বন্ধ হয়ে যায়। দরজার আর কোনো সারা শব্দ শোনা যাচ্ছে না। খুশির অভিমান যেন আরও বেড়ে গেল। বাস এতটুকুই? এই ছিল ওনার প্রচেষ্টা? আমি এখানে বসে কাছি আর ওনার কিছু যায় আসছেই না? পচা লোক একটা। এখন তো আর কথাই বলবো না, একদমই না। খুশিকে এভাবে বসে কাঁদতে দেখে সেই অজানা ব্যক্তির মনে প্রচুর শান্তি লাগছে। দূরবীনের সাহায্যে খুশিকে কান্নারত অবস্থায় দেখছে সে। তার কৃতকর্মের সুফল দেখতে পাচ্ছে সে। বিশ্বজয়ের হাসি তার ঠোঁটে ঝুলছে। ঘণ্টাখানিক পার হয়ে গেছে। বেলা তখন দুপুর 12টা। চারিদিকে তপ্ত রোদ্দুরের প্রখরতা। খুশি এখনো বসে আছে ওভাবেই। প্রহর আসছে না দেখে অভিমানের পালা আরও ভারী হয়ে যাচ্ছে। অভিমান যখন চূড়ান্ত পর্যায়ে, তখন আবারও দরজায় প্রহরের কড়াঘাতের শব্দ পেল খুশি। প্রহর ডাকছে খুশিকে। খুশি ভেঙচি কেটে বিড়বিড় করে পড়ল, এতক্ষণে মনে পড়েছে বউয়ের কথা, খুলবো না দরজা। প্রহর দরজা থাপড়াতে থাপড়াতে বলতে লাগলো, খুশি দেখো এখন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তুমি দরজা না খুললে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো, বলে রাখলাম কিন্তু।
খুশি তবুও দরজা খুলছে না। প্রহর এবার সত্যি সত্যিই দরজা ভাঙার উদ্দেশ্যে ধাক্কানো শুরু করলো। এবার আর খুশি বসে থাকতে পারল না। প্রহর আঘাত পেতে পারে এই ভয়ে দ্রুত উঠে দরজার দিকে এগিয়ে গেল। এপাশ থেকে প্রহর দরজা ধাক্কিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই খুশি ওপাশ থেকে দরজা খুলে দিল। আচমকা দরজা খুলে দেওয়ায় প্রহর ব্যালেন্স হারিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। সাথে খুশিকে নিয়েই পড়ল। খুশি নিচে আর প্রহর খুশির ওপরে পড়ল। প্রহর মাথা তুলে খুশির দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলল, তুমি ঠিক আছো তো? লাগেনি তো কোথাও? খুশি কোনো কথা না বলে প্রহরকে ঠেলতে লাগলো। প্রহর খুশির হাত ফ্লোরের সাথে চেপে ধরে বলল, বাস না, আর কত রাগ করে থাকবে? সরি, না প্লিজ মাফ করে দাও। এরকম আমি কান ধরছি, আর কখনো এমন স্টুপিডের মতো কথা বলবো না। প্লিজ কথা বলো আমার সাথে, দরকার হলে ঝগড়া করো আমার সাথে, বকাঝকা করো আমাকে। আমি সব কিছু নিতে পারি, কিন্তু তোমার সাইলেন্সটা নিতে পারি না। ইট কিলস মি। প্লিজ শোনা, কথা বলো না। খুশি অভিমানী সুরে বলল, কেন কেন বলবো কথা? আমি তো একটা পাগলি, তাই না? পাগলি তো অবশ্যই, তবে আমার পাগলি, প্রহরের মিষ্টি পাগলি। দেখো, এইভাবে কিউট করে রাগ করে থাকলে কিন্তু আমি টুপ করে খেয়ে ফেলবো তোমাকে, পরে কিন্তু আমার দোষ দিতে পারবে না। খুশির মন গলছে, তবে ওপরে সেটা দেখাচ্ছে না। মুখের উপর এখনো রাগের চাদর টেনে রেখেছে। প্রহর এবার বলল, আমার খুশি রানীর জন্য একটা ফ্যান্টাস্টিক সারপ্রাইজ আছে, তবে মনে হচ্ছে খুশি সেটাতে কোনো ইন্টারেস্ট নেই। ঠিক আছে, আমি তাহলে চলেই যাই। কথাটা বলে প্রহর মুখ ছোট করে অসহায় করে ভাব ধরে উঠে আসতে নিল। সারপ্রাইজের কথা শুনে খুশির মনে লাড্ডু ফুটছে, তবে উপরে উপরে ভাব দেখিয়ে খুশি বলে উঠল,